সব সময় ভাবি যে জুমার দিনে একটু ফ্রি থাকবো, কিন্তু শুক্রবার দিনটা আমার কাছে মনে হয় আরও বেশি ব্যস্ত দিন হয়ে পড়ে আমার জন্য। শুক্রবার দিন কিন্তু সবসময় ফ্রি থাকার চেষ্টা করি। বাচ্চাদের স্কুল নেই, পড়াশোনা নেই। সেই দিনটা আমি বেছে নেই যে সবসময় একটু ফ্রি টাইম থাকবো, কাজকর্ম একটু কম করব। অথচ দেখা গিয়েছে সেদিনই একটু কাজকর্ম বেশিই করতে হয়। বাচ্চাদের কাপড়-চোপড় সবকিছু গোছানো হয়। যেহেতু স্কুল বন্ধ, এই সময়টাতে কিন্তু সবকিছু একটু ধোয়া মোছা বেশিই করতে হয়। তো আজকে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সবসময় অবশ্য বিছানা গোছাই। ২ বেলায় কিন্তু বিছানা গোছাতে হয়। আর প্রতিদিনের রুটিনে কিন্তু আপনাদের ব্লগ শেয়ার করা হয়নি, অনেক দিন হয়েছে। তো ভাবলাম আজকে প্রতিদিনের রুটিনের একটা ব্লগ শেয়ার করি। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। ঘর গোছানো নিয়ে অনেকদিন ব্লগ মেক করা হয়নি। তো ভাবলাম আজকে একটু রুমটাকে একটু ক্লিন করে নিই। প্রতিদিনই কাজগুলো করা হয়, বাট আপনাদের সাথে শেয়ার করা হয় না। বিছানাটাকে তো একটু গুছিয়ে নিয়েছি। এখন ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নেব। আর প্রতিদিনই আমি এই কাজটা করি যে সকাল, সকাল ঘুম থেকে উঠে কিন্তু সব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে ফার্নিচারগুলো প্রতিদিনেরটা প্রতিদিন মোছার চেষ্টা করি। তা না হলে এত বালি জমে যায়, মানে কোথা থেকে বালি আসে সেটা আমি নিজেও জানি না। দরজা জানলা সব কিছুই বন্ধ থাকে, অথচ সব রুমেই কিন্তু এত বেশি বালি থাকে যেগুলো না মোছার পর কিন্তু রুমেই থাকা যায় না। অ্যালার্জি শুরু হয়ে যায়, সর্দি, হাঁচি, কাশি এগুলো শুরু হয়ে যায়। মীরার রুমে তো কখনই দরজা জানলা খোলা হয় না, কিন্তু ওর রুমেই আমি দেখি বালি বেশি। অনেক বালি কিন্তু ওর রুমে পড়ে আছে। কোথা থেকে এত বালি আসে সেটাও বুঝি না। তো যাই হোক, সব কিছু একটু ক্লিন করে নিলাম। আর প্রতিদিন যেহেতু আমি ফার্নিচার মুছি, সেজন্য আমি টিস্যু দিয়ে একটু মুছে নিলেই হয়ে যায়। অত বেশি ভেজা ন্যাকড়া বা তাওয়ালে দিয়ে মুছতে হয় না। তো সবসময় কিন্তু আমি ২ টা টিস্যু দিয়ে মুছে ফেলি। মোছামুছির কাজ তো সবসময় করতে হয়। আর খালাদের অপেক্ষায় যেদিন থাকবেন সেদিন দেখবেন খালা আসে না। আমাদের বাসায় খালা এই অবস্থা হয়, আপনাদের বাসায় কি এরকম হয়? দেখা গিয়েছে মাসে ৩-৪ দিন সে অসুস্থ থাকে। এ বায়না করে, সে বায়না করে, এটা করে, কিন্তু হঠাৎ করে কাজে আসা বন্ধ করে দেয়। মাঝে মধ্যে আমার ভীষণ মন খারাপ হয় যে খালা দিয়ে আর কাজ করাবো না, নিজে থেকেই সব কাজ করে নিব। আর খালারা তো অত সুন্দর কাজ করে না, তার মধ্যে আবার মাসে ২-৩ দিন তারা আসবে না। সবসময় কিন্তু খালারা এই কথাটা বলে, ২-৩ দিন না এসে আমার শরীর ভালো ছিল না, অসুস্থ ছিল। অথচ কিন্তু তারা বাসায় বসে থাকে, এই কথাটা কিন্তু সত্য না। তারা কিন্তু মিথ্যা ছলনা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ছুটি কাটায়, বাসায় কিন্তু বসে থাকে। এই কথাটা আমি কিভাবে জানতে পেরেছি, সবসময় খালারা যখন আমার কাছে ছুটি চাইতো বা আসতো না, তখন আমি বিশ্বাস করে নিতাম যে খালা অসুস্থ। তো খালার পাশে যে অন্য খালারা থাকে সে কিন্তু আমার পরিচিত, সে এসে কিন্তু বাসায় বলে দিত। তো আমি বলতাম যে ওই খালাটা অসুস্থ, আজকে আসেনি, তুমি এসে আমার বাসায় একটু কাজ করে দিয়ে যাও। তো খালা বলতো যে না তো, সে তো ভালো বাসায় বসে আছে, টিভি দেখছে, বাচ্চাদের নিয়ে আনন্দ করছে। তখন তো আরও বেশি মন খারাপ হয়ে যায় যে কী ব্যাপার, খালারা কেন মিথ্যা কথা বলে, কিন্তু বলেই যেতে পারে যে আমি ২ দিন ছুটি নিব বা ১ দিন ছুটি নিব। এই কথাটা না বলে তারা সব সময় কিন্তু মিথ্যা কথাই বলে যাচ্ছে। কি আর করা, তারপরও খালাদের ছাড়া তো একদমই চলবে না, তাদেরকে দিয়ে তো কাজ করাতেই হবে। আর এই যে দেখুন, আপনাদের ভাইয়া মাটির হাঁড়িতে আজকে নিরামিষ রান্না করেছে। মানে মাটির হাঁড়িটা সে বাহির থেকে কিনে নিয়ে এসেছে, আর এটার মধ্যে প্রতিনিয়ত কিন্তু সে রান্না করে। আমি অবাক হয়ে যাই যেটা ফুটে না কেন। আমি মাটির হাঁড়িতে রান্না করতে গেলেই সেটা ফুটে যায়, কিন্তু আপনাদের ভাইয়া এটার মধ্যে অনেক দিন ধরে রান্না করতেছে কি সুন্দরভাবে, এটা কিছুই হচ্ছে না। এটার সাথে কিন্তু একটা ঢাকনাও আছে, খুবই সুন্দর জিনিসটা, তাই না? আমার কাছে ভালো লেগেছে। তো আমি ভাবলাম এখন থেকে মাটির হাঁড়ি পাতিল কিনে তারপর আমি রান্না শুরু করে দিব। মাটির হাঁড়ি পাতিল আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় রান্নার আগে আমি ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে রেখে দেই। মাছ, মাংস সব কিছু নামানোর পর যখন নরম হয়ে যায় তখনই রান্নাটা করে নিই। তো আমি কিন্তু সবসময়ের মতো আজকেও কিন্তু গরুর মাংস আর গরুর কলিজা, ফেফসা এগুলো নামিয়ে নিয়েছিলাম। তো সেগুলো একদম ভিজে গিয়েছে। তো সেগুলো ভেজার পর ভাবলাম বাচ্চাদের জন্য এখন নাস্তা তৈরি করি। আমারও কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছে। ভাবলাম নাস্তাটা তৈরি করে সবাই খেয়ে তারপর দেখি কি রান্না করা যেতে পারে। পরের পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু ক্ষুধা লেগেছে ভাবলাম আগেই রান্নাটা করে ফেলি। এখানে আমি ব্রোকলি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কিভাবে শাকসবজি আমি ফ্রোজেন করে রেখে দেই। আর এই যে আমার হাত কেটে গিয়েছিল, সেটার যন্ত্রণায় আমি কোনো কাজ করতে পারছি না। যেটা ধরি সেটাতেই শুধু ব্যথা লাগে। তারপরেও কিছু করার নেই, কাজ তো আর স্টপ রাখা যাবে না। সব কাজ কিন্তু নিজের মন মতোই করে নিতে হবে। তা আমি ফ্রোজেন করা যে ব্রোকলিটা নামিয়ে নিয়েছি, সেটা সাথে সাথে নামানোর পরে কিন্তু গরম পানিতে দিয়ে দিতে হবে। যে আমি যেহেতু আজকে স্যুপ রান্না করব, মানে নুডলস স্যুপ তৈরি করব, তো সেজন্য কিন্তু ফ্রোজেন আইটেমটা আগে নামিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি শাক সবজি অনেক কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি এই বছর। তো এটা ফ্রোজেন করে রাখার পর কিন্তু ভালো থাকে, খাওয়া যায়। অনেকে বলে যে ফ্রোজেন আইটেমগুলো ভালো থাকে না।
আমি অনেকগুলো টমেটো রেখেছি, এগুলো এখন অল্প অল্প করে রান্না করে খাচ্ছি। সবজি রেখেছি, সেগুলোও খাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে। সবগুলো খাবারই একদম ফ্রেশ শাকসবজি কিনে নিয়ে আসলে যেরকম মনে হয় আমার কাছে ঠিক ওরকমই মনে হচ্ছে। সালমান বাহিরে গিয়েছিল বিকেল দিকে, এখানে ডিম নিয়ে এসেছে। তো ডিমগুলো আমি অবশ্য ওয়াশ করিনি এখনও, যেহেতু অল্প ডিম সেজন্য আমি ওয়াশ করিনি, এভাবেই কিন্তু আমি ইউজ করছিলাম। আর এখানে আমি এখন নুডলসটা কেটে নিচ্ছি। নুডলস কিন্তু প্যাকেটেই ছিল। কিচেনে চলে এসেছি ঠিকই, কিন্তু কিচেনে প্রচণ্ড গরম, একদম থাকা যাচ্ছে না। একটু পরপর শালীন আসে আমার সাথে কথা বলার জন্য যে, "তুমি রান্না করে কী করছো?" যখন এসে দেখে অনেক গরম, তখন সে বলে, "এত গরমে তুমি কিভাবে কাজ করো?" পরে ওরা চলে যায়। ৩ রুমেই কিন্তু এসি ছেড়ে সবাই বসে আছে লিভিং রুমে। আর রান্নাঘরে কেউ নেই, শুধু আমি একা। এত গরম, মানে প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চারা অবশ্য আসে, এসে আমাকে জিজ্ঞেস করবে যে, "এত গরমে তুমি কিভাবে কাজ করো?" তারপর আবার চলে যায়। তো বাচ্চাদেরকে আমি সবসময় বলি যে, "তোমরা এখন বুঝতে পারবে না। যখন আমার বয়সে তোমরা চলে আসবে তখন ঠিকই তোমরা বুঝতে পারবে।" আমরাও আগে আমার আম্মুকে এই ধরনের প্রশ্ন করেছি অনেক। আমি সবসময় আমার আম্মুকে প্রশ্ন করতাম যে, সকালবেলা ঘুম থেকে কিভাবে উঠে এত কাজকর্ম করে, সকালবেলা কিভাবে রান্না করে আবার নামাজ পড়ে সবকিছু গোছানো হয়ে যায়। আমরা ঘুম থেকে উঠে দেখি নাস্তা বানানো হয়ে গিয়েছে। অনেক সময় দেখেছি যে আমার আব্বু যখন ঢাকা থেকে আসতো তখন রান্না বাড়া সবকিছু একদম কমপ্লিট হয়ে যেত সকালবেলা, একদম ভোরবেলা। তো আমি এই কোয়েশ্চেনটাই সবসময় করেছি যে, সকালবেলা কিভাবে রান্নাবাড়া করে? আমি কি কখনো সকালবেলা উঠে রান্নাবাড়া করতে পারবো? তো সেই কাজটা আমি যখন বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি এসেছি, ভোর রাত মানে ৩টার দিকে উঠেও কিন্তু আমাকে গরম পানি করতে হয়েছে আমার শ্বশুরের জন্য। সেই কথাটা আমার মনে পড়ে যায় যে, আমার আম্মু যে কষ্ট করেছে, তো এইজন্যই কষ্ট করেছে। শ্বশুরবাড়ি মানে পরের বাড়ি, মানে কাজ করতেই হবে। এবার তোমার ঘরে হোক বা বাহিরে হোক, শ্বশুরের সাথে হোক, শাশুড়ির সাথে হোক, যার সাথেই থাকবে তার সাথেই কিন্তু তোমাকে এভাবে কাজ করে যেতে হবে। তা আমার শ্বশুরবাড়ি আসার পর আমি বুঝতে পেরেছি যে, শ্বশুরবাড়ির কাজকর্ম কীভাবে গুছিয়ে নিতে হয়। আর সকাল সকাল তো ঘুম আসবেই না, তোমাকে উঠেই যেতে হবে। তা আমার বাচ্চাদেরকে সবসময় বলি যে, তোমরা যখন আমার বয়সে আসবে তখন তোমরা ঠিকই বুঝতে পারবে যে, সকালবেলা কেন ঘুম থেকে উঠি বা কেন এত কাজ তাড়াতাড়ি হয়ে যায়। এই প্রশ্নগুলো আমি আগে আমার আব্বু আম্মুকেও করেছি অনেকবার। তো এখন কিন্তু সেগুলো বুঝতে পারি। তো সব নারীদেরই একটা যখন সংসার হয়ে যায় তখন কিন্তু তারা শত কষ্টের মাঝেও কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। কেউ কখনো চায় না যে তার শখের সংসারটা নষ্ট হয়ে যাক। তো যাই হোক, এখানে আমি যে নাস্তাটা তৈরি করে নিয়েছি, আমি ব্রোকলিগুলো পরে দিয়ে দিয়েছি। আর এখানে ডিম ভেজে নিচ্ছি ৩ বাচ্চার জন্য। ওরা ডিম খাবে। আর আমি আর আপনাদের ভাই অবশ্য ডিম খাবো না, আমরা শুধু স্যুপ খাবো ব্রোকলি দিয়ে। তো ব্রোকলিটা খেতে খুবই ভালো লাগে। এভাবে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। হালকা একটু সিদ্ধ করে তারপর ঠান্ডা করে কিন্তু ডিপ ফ্রিজ করে রেখে দিলে সারা বছরই খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই যে নুডলস স্যুপটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো মীরা, সালমান, শালীন সবাইকে ডেকে বললাম, "আসো আমরা সবাই বসে এখন নুডলস স্যুপ খাবো।" আর মীরাকে যখন ডেকে বললাম যে, "আসো আমরা সবাই বসে নুডলস স্যুপটা খেয়ে নেই", ও বলল, "মালয়েশিয়াতে আমরা এভাবে প্রায় সময় খেয়েছি। মানে মালয়েশিয়াতে সবসময় আমরা স্যুপটাই বেশি খেয়েছি। সবসময় আমি একটা স্টিমের একটা পট ছিল আমার, সেটার মধ্যে কিন্তু আমি সবসময় রান্না করতাম। ফিশ বল, নাগেটস, ডিম, সবজি সবকিছু দিয়ে কিন্তু রান্না করেছি। সেই ব্লগগুলো মাঝে মাঝে আমিও বসে বসে দেখি। আর আমাকে অনেকে প্রশ্ন করেন যে, "আপু তোমার আগের ব্লগগুলো খুব ভালো লাগে, মালয়েশিয়ান ব্লগগুলো খুবই ভালো লাগতো। তোমার ব্লগগুলো আমরা নিয়মিত দেখেছি।" তো বাহিরের দেশের ব্লগগুলো তো ভালো লাগবেই। আমাদের বাংলাদেশের দেখানোর মতো কি আছে যে আমি আপনাকে দেখাবো? আর তাছাড়া আপনারাও বাংলাদেশে থাকেন, আমিও বাংলাদেশে থাকি। সেজন্য ব্লগগুলা কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। তখন যেহেতু আমি বাহিরের দেশে ছিলাম সেজন্য আপনাদের কাছে ভালো লেগেছে। ওই দেশের শাক-সবজি, মাছ-মাংস, তারপর প্লেট বাটি সবকিছু কিন্তু একটু অন্যরকম দেখানোর মতো। তো বাংলাদেশে তো আর ওরকম না যে শাক-সবজি আমি চেঞ্জ করে কোথা থেকে আনবো। সবকিছু আপনারা যা খাচ্ছেন আমি তাই দেখাচ্ছি। সেজন্য হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে। আর বিভিন্ন ধরনের ভিডিও ছিল তখন সেখানকার, সেজন্য আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার যেহেতু চ্যানেল, আমি তো চ্যানেলে ভিডিও দিতেই হবে। ভালো লাগা, মন্দ লাগা সেগুলোর দিকে না তাকিয়ে আমার চ্যানেলের কাজ আমাকে করে যেতে হবে। তা না হলে চ্যানেল অফ হয়ে যাবে। আমার রান্নার চ্যানেলটা অফ হয়ে গিয়েছে, সেজন্য আমার ভীষণ মন খারাপ হয়েছে। তো আমি চাচ্ছি না যে আমার এই চ্যানেলটা অফ হয়ে যাক। আমি চাচ্ছি যে নিয়মিত আমি ১টা ২টা করে ভিডিও দেব, কিন্তু আমি চ্যানেল অফ হতে দিব না। সবসময় কিন্তু আমি এভাবে ব্লগ করে যাব। কারণ ব্লগ করা এখন আমার একটা নেশা হয়ে গিয়েছে। যেদিন ব্লগ না দিতে পারি আমার কাছেই খারাপ লাগে, আর যারা রেগুলার আমার ভিউয়ার্সরা আছে তাদের কাছে তো আরও বেশি খারাপ লাগবে। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন ডাইনিংটাকে ক্লিন করে নিব। আর আমি সবসময় ঠান্ডা পানি খাই গরমের সময়। ঠান্ডা পানি না খেলে আমার কাছে একদমই তৃপ্তি হয় না। মনে হয় না যে আমি কিছু খেয়েছি, এরকম মনে হয়।
তো 2 বোতল ঠান্ডা পানি নামিয়ে নিয়েছিলাম, আর সবসময় খাওয়ার পর সেটাকে আমি আবার ফিল আপ করে ফ্রিজে রেখে দিই। আর এই যে 2 বোতল পানি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, আর ডাইনিংটাকে এখন ক্লিন করে নিব। তারপর দেখি কি রান্না করতে পারি। আবারও তো আমাকে কিচেনে যেতে হবে, খেয়েও শান্তি নেই, বসেও শান্তি নেই, মানে খেতে হলে তোমাকে কাজ করতেই হবে। তো সেজন্য কিন্তু নাস্তাটা করার পরপরই কিন্তু এখন আবারও কিচেনে যেতে হবে। তো ভাবলাম একটু ব্রেক টাইম নিব, বাচ্চাদের সাথে বসে একটু গল্প করব, তারপর আমি কিচেনে যাব। তো টেবিলটাকে ক্লিন করার পর এখন কিচেনে চলে এসেছি। 2টা প্লেট বাটি হয়েছে, সালমান, মীরা ওদেরটা ওরা ওয়াশ করে ফেলেছে, আর এখানে আমারটা আমি এখন ক্লিন করে নিচ্ছি। তো সালমান, শালিন, মীরা ওরা চলে গিয়েছে ওদের রুমে, ওরা বসে হয়তো পড়াশোনা করছে। আমি ওদের রুমে যাওয়ারও টাইম পাই না আসলে। বাচ্চারা যেহেতু এসি ছেড়ে বসে থাকে, তো সেখানে বসে থাকতেও বেশি সময় আমার ভালো লাগে না, যেহেতু আমার রান্নাঘরে অনেক কাজ থাকে। তাছাড়া দেখা গিয়েছে আমি এক টাইমে এসিতে যাব, আবার রান্নাঘরে আসব, তখন দেখা গিয়েছে আমার কাছে আরও বেশি খারাপ লাগবে আর ঠান্ডা লেগে যাবে। সেজন্য আমি বাচ্চাদের রুমে না গিয়ে কিচেনে কাজ করে লিভিং রুমে বসে থাকি। আমাদের আবার লিভিং রুমে এসি নেই, তো এখানে কাজ করার পর ডাইনিংয়ে বা লিভিং রুমে বসে থাকি। এসি রুমে কিন্তু ডাইরেক্ট আমি চলে যাই না, তখন দেখা গিয়েছে এসি রুমে যে বসে গল্প করব, তখন এদিকে আমার রান্নাঘরে সব নষ্ট হয়ে যাবে, ভুলেও যেতে পারি এত ঠান্ডার মধ্যে বসে থেকে। আরামে থাকলে যা হয় আর কি। আমি একদিন এই কাজটা করেছি, বিরিয়ানি বসিয়ে দিয়ে তারপর আমি যে সালমানের রুমে বসে আছি গরমের সময়, তখন পরে দেখি আমার বিরিয়ানি পুরে একদম ছাই হয়ে গিয়েছে, তখন আর ওটা খাওয়ার মতো ছিল না। সেজন্য আমি রান্নাঘরে যখন কাজ করি তখন কোথাও যে বসে থাকি না। তো এই যে আমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে, এখন আমি শালীনের সাথে একটু লিভিং রুমে বসবো, আর যে দেখি শালীন কি করে। এসে দেখি শালীন বসে বসে টিভি দেখছিল, আর আমি বললাম তুমি এখন কি খাবে? সে বললাম আমি এখন কিছুই খাবো না। সে বসে বসে এত মনোযোগ সহকারে টিভি দেখছিল যে আমি কি বলছিলাম সে এটা দিকে খেয়ালই করছে না। ভেবেছিলাম শালীনের সাথে একটু বসবো, তো ভাবলাম যে বসে থাকলে তো কাজ দেরি হয়ে যাবে, তো রান্নাঘরের কাজটা শেষ করে ফেলি। আর এখানে যে আমি গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম, সেগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন চুলায় বসিয়ে দেবো। এখানে আমি নিয়েছি গরুর কলিজা, ফ্যাপসা, এগুলো কিন্তু একটু ভালোভাবে ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি। আমি এগুলোকে একটু ফুটিয়ে নিব, মানে একটু ফুটিয়ে নিলে হয় কি ফ্যাপসা বা কলিজার মধ্যে অনেক ময়লা থাকে, সেই ময়লাটা কেটে যাবে। সেজন্য আমি এগুলোকে আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে আমি এখন কিন্তু গরুর কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত ময়লা বের হয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে সেঁকে নেব, তারপর গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এভাবে কিন্তু সব সময় কাজটা করবেন। আমি যখন মুরগির কলিজা রান্না করি তখনও কিন্তু এটা করি। আমাদের বাসায় অবশ্য মুরগির কলিজা কেউ খেতে পছন্দ করে না, তারপরেও আমি রান্না করি মাঝে মাঝে, মাংসের সাথে 2-1 পিস দিয়ে দিই, আর বাচ্চাদের অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করি। বিশেষ করে মীরাকে গরুর কলিজা, মুরগির কলিজা একটু বেশি খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু বাচ্চারা কলিজা খেতে একদমই লাইক করে না। তো এদিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, শুকনা মরিচ দিয়েছি, আর তার সাথে গরম মশলা দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা। এখন দিয়ে দেব 2 কাপের মতো পেঁয়াজ কুচি। গরুর মাংস, গরুর কলিজার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাতে গরুর মাংসটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। পেঁয়াজ ব্লেন্ড করে দিলে আরও বেশি ভালো হয়। আমার অবশ্য ফ্রিজে ছিল ব্লেন্ড করা পেঁয়াজ, তো এটা যেহেতু আমার কাটা ছিল সেটা আমি আগে দিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি গরুর মাংসগুলোকে একটু ভালোভাবে কষিয়ে তারপর গরুর কলিজাগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আর এই যে কলিজাটা সিদ্ধ করার পর দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ দেখা যাচ্ছে, মানে একদম ক্লিন। তো কিন্তু এগুলো আমি বাস্কেটে রেখে দিয়েছিলাম, আর এখন গরুর মাংসের সাথে একই সাথে মিক্স করে তারপর এখন নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক সেমভাবেই কিন্তু আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব, আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আমি চেয়েছিলাম বাদাম বাটা দিব সাথে, তো বাদাম বাটা আমার ছিল না, ডিপ ফ্রিজে যেয়ে দেখি বাদাম বাটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আর দিতে পারিনি। বাদাম বাটাটা দিতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো এখন 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব হলুদ, লবণ, মরিচ, জিরা, ধনিয়ার পাউডার, গরম মশলার পাউডার সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ। আগে এক সময় আমি গরুর মাংস যখন রান্না করেছি, মুরগির মাংস, গরুর মাংস, আমি ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর এখন যখন আমি গরুর মাংস রান্না করি বা মুরগির মাংস, তখন বাচ্চারা বলে একটু ঝাল দিবে, সেজন্য আজকে আমি এখানে শুকনো মরিচ দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, আর গুঁড়া মরিচ দিয়েছি আমি ঝালের জন্য। 3টা মরিচই কিন্তু আমি এখানে দিয়েছি। তো গরুর মাংস কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। মাশাআল্লাহ এখন বাচ্চারা আগের তুলনায় একটু হলেও কিন্তু ঝাল খেতে পারে, সেজন্য আমি ঝাল দিয়েছি। আর এই যে
অলরেডি গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আর এখানে আমি রুটি সেঁকে নিচ্ছি। বাচ্চারা বলছে আজকে গরুর মাংস দিয়ে রুটি খাবে। সেজন্য আমি একটু বেশি পরিমাণে রুটি বানিয়ে নিয়েছি, কারণ গরুর মাংস দিয়ে কিন্তু অনেক রুটি খাওয়া যায়। তো মাশাল্লাহ আমাদের বাসার সবাই কিন্তু গরুর মাংস দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য আমি আজকে রুটি আর গরুর মাংস তৈরি করে নিচ্ছি। রান্নাঘরে যতই গরম হোক কাজকর্ম কিন্তু করে নিতে হবে। প্রতিদিনই কিন্তু সকাল দুপুর বিকেল ৩ টাইমের রান্নার আয়োজন করতে হয়। আর বাচ্চারা কখন কি খাবে তখন আমি রাতের বেলা জিজ্ঞেস করে রাখি যে তোমরা কি খাবে। তো যেহেতু আজকে শুক্রবার ছিল তো ওদেরকে বললাম তোমরা কি খাবে। ওরা গরুর মাংস খেতে চেয়েছিল আর বাচ্চারা কিন্তু গরুর মাংস মুরগির মাংস এগুলোই বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। তাই আমি মাঝে মধ্যে বলি যে তোমাদের যখন জিজ্ঞেস করি তখনই তোমরা বলো এগুলো খাবে, কিন্তু কখনো তো বলে না যে সবজি রান্না করো, ভর্তা করো, মাছ রান্না করো, এগুলো তো কখনোই বলোনি। বললো আমরা তো এগুলো খেতে পছন্দ করি না, সেই জন্য বলিনি। আর এদিকে আপনাদের ভাইয়া রেডি হয়ে গিয়েছে, বাচ্চাদের নিয়ে এখন নামাজে যাবে। যেহেতু আজকে শুক্রবার ছিল সেজন্য আপনাদের ভাইয়া নামাজে গিয়েছে বাচ্চাদের নিয়ে, আর অলরেডি নামাজ পড়ে চলেও এসেছে আর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকে বললাম কে কোথায় যাবে, চলো আমরা বাহির থেকে ঘুরে আসি। আর বাচ্চারা বলল আজকে কোথাও যাব না, আমরা বাসায় থাকবো। তো সেই কথা শুনে আমি আর কী করব, আমি লম্বা একটা ঘুম দিয়েছি। আর এই যে ঘুম থেকে এখন উঠেছি, প্রায় বিকেল হয়ে গিয়েছে। এখন আবারও কিচেনে চলে যাব বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করার জন্য। তো আজকে শুক্রবারের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।